আমেরিকার বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ চায় ইরান, চরম আগ্রাসী আঘাতের হুমকি তেহরানের। সত্যি কি প্রকাশ্যে এলেন মোস্তফা খামেনি? আমেরিকার সেনা হত্যা বা বন্দী করলেই কোটি টাকা পুরস্কার ঘোষণা ইরানের। চায় রক্তের বদলে রক্ত। ভয়ঙ্কর রূপ নিচ্ছে কি খামেনির দেশ? হামলায় ভেঙে না পড়ে তাক লাগালো ইরান, চমক দেখালো সমরাষ্ট্রের ক্রম উন্নয়নে। হিসেব মিলছে না কেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের? এবছরই কি ভাঙছে ন্যাটো আর ইইউ? পুতিনের নীল নকশা ফাঁস। ইউক্রেনের পাশাপাশি ইউরোপের মলদোভাও কেন দখলের চায়? আমেরিকা নয়, এবার ইরানই প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে বড় ধরনের দীর্ঘমেয়াদী যুদ্ধের। সামরিক নীতি প্রতিরক্ষামূলক থেকে পাল্টে আগাম হামলার নীতি গ্রহণের ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এমন অবস্থায় সামরিক সক্ষমতায় ইরানের অকল্পনীয় উন্নতির কথা স্বীকার করে মুখ খুলতে শুরু করেছেন মার্কিন সামরিক বাহিনীর সাবেক এই কর্মকর্তারা। ইরানের এই কড়া হুঁশিয়ারির পরই এই প্রথম দেখা মিলল ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে। সম্প্রতি নেট দুনিয়ায় ঝড় তুলেছে সর্বোচ্চ নেতার নতুন একটি ভিডিও, যেখানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠক করছেন তিনি। ঠিক কবে, কোথায় এই বৈঠক? এটি কি সত্যি নাকি এআই দিয়ে তৈরি? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। 2 সপ্তাহ গড়িয়ে তৃতীয় সপ্তাহ চলছে। ইরানে হামলা স্থগিত করে হাত গুটিয়েছে মার্কিন বাহিনী। তেহরানের সাথে আবার শান্তি আলোচনায় বসতে প্রেসিডেন্ট ট্রাম্পের তোড়জোড় আর অহেতুক দাবি নিয়মিত খবরের শিরোনাম হলেও আদতে কোনো যোগাযোগই হয়নি দুই পক্ষের। পরিস্থিতি যখন অনিশ্চিত গন্তব্যে, তখন নানা ঘটনাচক্রে চোখের পলকে শেষ হলো দুই পক্ষের 60 দিনের সমঝোতা স্মারকের মেয়াদ। আর ঘটনাবহুল এমন দিনেই সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির একটি ভিডিও। কি আছে ওই ভিডিওতে? অনেকটা দূর থেকে ধারণ করা আলোচিত ভিডিওতে আলাপচারিতায় ব্যস্ত মোস্তফা খামেনির সাথে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে দেখা গেছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট পেজেশকিয়ান গণমাধ্যমে জানিয়েছিলেন সর্বোচ্চ নেতার সাথে প্রায় 7 ঘন্টা বৈঠক করেছেন। একাধিক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওটি ব্যাপক সাড়া ফেললেও এটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি বলেও দাবি করেছে অনেকে। গত 28 ফেব্রুয়ারি তেহরানে আমেরিকা আর ইসরায়েলের ভয়াবহ হামলার পর থেকে তার মৃত্যুর গুঞ্জন ছড়ালে সুস্থ থাকার প্রমাণ দিতে আগস্টের শুরুতে মোস্তফা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছিল ইরান। এমন পরিস্থিতিতে তাকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, যেখানে দাবি করা হয়েছে আমেরিকা আর ইসরায়েলকে অর্থনৈতিক চাপে ফেলতে বড় ধরনের হামলার ছক কষছেন মোস্তফা খামেনি। মূলত এই জন্যই সমঝোতা আলোচনা নিয়ে সময়ক্ষেপণ করছে তেহরান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রধান প্রতিবন্ধকতা মধ্যস্থতা নয়, সমঝোতা প্রক্রিয়া থমকে থাকার আসল কারণ হচ্ছে মার্কিন প্রশাসনের দৃষ্টিভঙ্গি, ভুল পর্যালোচনা এবং এমন সব পদ্ধতি ও কৌশলে জোর দেওয়া যেগুলোর ব্যর্থতা শতবার প্রমাণিত হয়েছে। বিদ্বেষী আমেরিকা এবং ইসরায়েল দেখিয়ে দিয়েছে যে তারা হরমুজ প্রণালীতে কখনোই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে দেবে না, এবং তারা চায় যেন অঞ্চলটি নিয়মিত সংঘাত ও অশান্তির মধ্যে থাকে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, মধ্যস্থতাকারী কাতার আর পাকিস্তান তাদের কাজ ঠিকঠাক করছে, তাদের কর্মপদ্ধতি নিয়ে কোনো আপত্তি নেই। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের অনৈতিক আগ্রাসনকে পরাস্ত করে কঠিন জবাব দেওয়ার দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ। চাপিয়ে দেয়া এই যুদ্ধে ইরান সব দিক থেকে বিজয়ী বলেও দাবি করেছেন তিনি। যুক্তরাষ্ট্র আর জায়নবাদী শাসনের নেতৃত্বে পরিচালিত অন্যায় একটি যুদ্ধে আমাদের জাতি সাহসিকতার সাথে, মুক্ত হস্তে এবং কোনো প্রতিদান প্রত্যাশা না রেখে রুখে দাঁড়িয়েছে, লড়াই করেছে। এই যুদ্ধে সামরিক ও রাজনৈতিক দুই দিক থেকে আক্ষরিক অর্থেই আমরা বিজয়ী হয়েছি। অন্যদিকে কূটনৈতিক ও রাজনৈতিকভাবে এই অর্জনকে সুসংহত করার জন্য সমঝোতা স্মারক হলো সেই দলিল যা এই বিজয়ের সম্মানসূচক স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে। এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক জয়েন্ট চিফ অব স্টাফসের চেয়ারম্যান মাইক মুলেন রবিবার রাতে এবিসি নিউজের দিস উইক অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তার দেয়া বক্তব্য যেন গালিবাফের দাবির প্রতি ইঙ্গিতপূর্ণ নীরব সম্মতি। ইরান যুদ্ধ আর মার্কিন যুদ্ধজাহাজে নাবিক আর সেনাদের মধ্যে ছড়িয়ে পড়া হতাশা পর্যালোচনার সময় ইরানের সামরিক সক্ষমতার বিষয়টি স্বীকার করে নেন তিনি। মুলেন বলেছেন, আমেরিকা স্পষ্টতই আশা করেনি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো যেখানে সেনারা অবস্থান করত তা ধ্বংস হবে এবং নিশ্চিহ্ন হয়ে যাবে।
এমন অবস্থায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভিনি রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন শত্রুদের কৌশলগত চমক দেওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত। তিনি দাবি করেছেন ইরানের সাথে যুদ্ধের জন্য বর্তমানে সবচেয়ে দুর্বল অবস্থায় আছে চিহ্নিত শত্রু ইসরায়েল। তিনি আরও জানান, নতুন কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আহমেদ ওয়াহিদিকে সর্বোচ্চ প্রতিরোধের নির্দেশনা দেওয়া হয়েছে। এই নীতি অনুযায়ী শত্রুর যে কোনো হুমকি দমন করতে আগে ভাগেই আক্রমণাত্মক পদক্ষেপ নেবে ইরান। দিন যত গড়াচ্ছে তত স্পষ্ট হচ্ছে ইরান নিয়ে ইসরায়েলের ভুল হিসেব নিকেশ আর অপপ্রচার। ব্যাপক হামলায় ইরানের সামরিক সক্ষমতা ধুলোয় মিশিয়ে দেওয়ার দাবি এরই মধ্যেই ভুল প্রমাণ করেছে তেহরান। অস্ত্র ভান্ডার নিঃশেষ হওয়া তো দূরের কথা, অস্বাভাবিক দ্রুততায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন সামরিক ব্যবস্থা পুনর্গঠন করে তাক লাগিয়ে দিয়েছে ইরান, যা ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা মহলে তৈরি করেছে বিস্ময় আর উদ্বেগ। এত স্বল্প সময়ে কিভাবে তৈরি হচ্ছে অত্যাধুনিক সব মরণাস্ত্র? হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্ট। ইরানের সামরিক সক্ষমতা পুনরুদ্ধারের গতিতে ব্যাপক হতবাক ও উৎকণ্ঠিত হয়ে পড়েছে ইসরায়েল। বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ও অস্ত্রভাণ্ডার পুনর্গঠনে তেহরানের অপ্রত্যাশিত দ্রুততা ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের বিস্মিত করেছে বলে দ্য জেরুজালেম পোস্টের বিশেষ এক প্রতিবেদনে জানানো হয়েছে। যুদ্ধের ব্যাপক ধ্বংসযজ্ঞের পরও ইরান যেভাবে নির্দিষ্ট কিছু সামরিক সক্ষমতা দ্রুত ফিরিয়ে আনছে তা নিয়ে ইসরায়েলের আগের মূল্যায়ন নিয়ে প্রশ্ন উঠছে। প্রতিবেদন অনুযায়ী 2025 সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় ইরানের হাতে আনুমানিক 1300 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল, কিন্তু 2026 সালের ফেব্রুয়ারিতে নতুন করে যুদ্ধ শুরুর আগেই সেই সংখ্যা প্রায় 2500-তে পৌঁছায়। অর্থাৎ ব্যাপক হামলার পরও ইরান প্রত্যাশার চেয়ে দ্রুত ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠন করতে পেরেছে। এটি অবশ্য প্রথমবার নয়। 2024 সালের অক্টোবরে ইরানের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ও সামরিক শিল্প স্থাপনায় হামলার পর ইসরায়েল দাবি করেছিল তেহরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন অন্তত 1 বছর পিছিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কয়েক মাসের মধ্যেই ইরান আবার উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা ফিরিয়ে আনে। এরপর 2025 সালের জুনে আরও বড় হামলা চালিয়ে ইসরায়েল দাবি করে এবারে তেহরানের উৎপাদন ব্যবস্থা কয়েক বছরের জন্য অচল করে দেয়া হয়েছে, কিন্তু সাম্প্রতিক মূল্যায়ন বলছে সেই হিসাবও সঠিক নয়। জেরুজালেম পোস্টের তথ্য অনুযায়ী ইরান এখন ক্ষেপণাস্ত্র সহ নির্দিষ্ট কিছু অস্ত্র ব্যবস্থা দ্রুত পুনর্গঠনে তুলনামূলকভাবে সৃজনশীল পদ্ধতি ব্যবহার করছে। এমনকি ধ্বংস না হওয়া ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে দ্রুত প্রবেশাধিকার ফিরিয়ে আনতেও ইরান ভারী যন্ত্রপাতি ব্যবহার করছে বলে আগের প্রতিবেদনে উঠে এসেছে। ফলে যুদ্ধের সময় যে অবকাঠামোকে অকার্যকর মনে করা হয়েছিল তার কিছু অংশ তুলনামূলক কম সময়েই আবার কাজে লাগানো সম্ভব হয়েছে। মার্কিন গোয়েন্দা মূল্যায়নেও ইরানের পুনর্গঠনের গতি নিয়ে একই ধরনের উদ্বেগের ইঙ্গিত পাওয়া গেছে। মে মাসে 4 মার্কিন কর্মকর্তা CNN-কে জানিয়েছিলেন ইরান সামরিক সক্ষমতা পুনর্গঠনে পূর্বের ধারণাকৃত সময়সীমার চেয়েও দ্রুত এগোচ্ছে। মার্কিন কর্মকর্তাদের ধারণা ছিল ড্রোন হামলার সক্ষমতা পুরোপুরি ফিরিয়ে আনতে তেহরানের প্রায় 6 মাস সময় লাগতে পারে, কিন্তু বাস্তব পরিস্থিতি সেই পূর্বাভাসকে ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে চীনের ভূমিকা নিয়েও উদ্বেগ। মার্কিন সূত্রের বরাতে CNN জানিয়েছে ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপাদান চীন থেকে ইরানে পৌঁছানো অব্যাহত আছে বলেই ধারণা করা হচ্ছে। ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন চাপ বা অবরোধ এই সরবরাহ কমাতে পারলেও পুরোপুরি বন্ধ করতে পারছে না বলেই মনে করা হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কিভাবে ইরান এত দ্রুত পুনর্গঠিত হচ্ছে সে সংক্রান্ত তথ্য প্রকাশ করলে গোয়েন্দা সক্ষমতা ও পদ্ধতি ঝুঁকির মুখে পড়তে পারে বলে মনে করছে IDF। ইরান ঠিক কত দ্রুত তার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার পুনর্গঠন করছে তা নিয়ে প্রকাশ্য হিসাবের চেয়ে বাস্তব পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন কেউ কেউ। এ অবস্থায় ইরানের কাছে যুদ্ধের পর কত ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে তা নয়, বরং তারা প্রতি মাসে কতগুলো নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করছে সেই প্রশ্নই বড় হয়ে উঠেছে। মাসে 100 থেকে 300টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা থাকলেও ইসরায়েলি প্রতিরক্ষার জন্য তা ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার বিষয়। চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান নৌশক্তির মধ্যে ভারত মহাসাগরে কৌশলগত প্রতিযোগিতা নতুন মাত্রা পাচ্ছে। বিশেষ করে চীনের দ্রুত সম্প্রসারণশীল নৌবহর এবং পাকিস্তানের আধুনিক ডুবোজাহাজ সক্ষমতা দিল্লির উদ্বেগ বাড়াচ্ছে।
এই পরিস্থিতিতে নিজেদের নৌশক্তি আরও জোরদার করতে বড় ধরনের পরিকল্পনা নিয়েছে ভারত। আগামী 1 দশকের মধ্যে নৌবহরে যুদ্ধজাহাজের সংখ্যা 200 ছাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি। পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতার ওপরও জোর দিচ্ছে ভারত। হিজল জোবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চীন ও পাকিস্তানের নৌসামরিক সক্ষমতার বিপরীতে ভারসাম্য তৈরিতে আগামী 1 দশকের মধ্যে নৌবাহিনীর বহরে যুদ্ধজাহাজের সংখ্যা 200 ছাড়ানোর লক্ষ্য নিয়েছে ভারত। একই সঙ্গে দেশীয় প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা বাড়িয়ে বিদেশি সরবরাহকারীদের ওপর নির্ভরতা কমানোর কৌশলও জোরদার করছে নয়াদিল্লি। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে বড় নৌবহর পরিচালনা করছে এবং দ্রুত নিজেদের বহরে নতুন নতুন যুদ্ধজাহাজ যুক্ত করছে। অন্যদিকে পাকিস্তানও চীনের কাছ থেকে আধুনিক আক্রমণাত্মক ডুবোজাহাজ সংগ্রহ করছে। ফলে ভারত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই বাস্তবতায় ভারতীয় নৌবাহিনীতে দেশীয়ভাবে নির্মিত 2টি নতুন যুদ্ধজাহাজ যুক্ত করা হয়েছে। এর একটি হল স্টেলথ ফ্রিগেট INS মহেন্দ্রগিরি এবং অপরটি ডুবোজাহাজ বিধ্বংসী যুদ্ধজাহাজ INS মালভান। ভারতীয় নৌবাহিনীর জন্য এগুলো কেবল নতুন সংযুক্তিই নয়, বরং দেশীয় জাহাজ নির্মাণ সক্ষমতারও প্রদর্শন। INS মহেন্দ্রগিরির নকশা করেছে ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো এবং নির্মাণ করেছে মাজাগন ডক শিপ বিল্ডার্স। জাহাজটির প্রায় 75% উপকরণ দেশীয়ভাবে সংগ্রহ করা হয়েছে। এটি ভারতের আত্মনির্ভর ভারত নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিরক্ষা উৎপাদনে স্থানীয় সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টার উদাহরণ। মহেন্দ্রগিরি নীলগিরি শ্রেণীর 6ষ্ঠ যুদ্ধজাহাজ। একই শ্রেণীর 7ম জাহাজ INS বিন্ধ্যাগিরিও আগামী কয়েক মাসের মধ্যেই বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি প্রজেক্ট 17 ব্রাভোর আওতায় আরও কয়েকটি নতুন প্রজন্মের ফ্রিগেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। বর্তমানে ভারতীয় নৌবাহিনীতে প্রায় 150টি জাহাজ রয়েছে। এর মধ্যে আনুমানিক 135টি ফ্রিগেট, ডেস্ট্রয়ার ও ডুবোজাহাজের মতো সম্মুখ সারির যুদ্ধজাহাজ। আরও প্রায় 50টি জাহাজ নির্মাণাধীন থাকায় ইতোমধ্যে বহর সম্প্রসারণের ভিত্তি তৈরি হয়েছে। ভারতীয় নৌবাহিনীর সাবেক রিয়ার অ্যাডমিরাল ও প্রতিরক্ষা বিশ্লেষক সঞ্জয় মিশ্রের মতে, দেশীয়ভাবে যুদ্ধজাহাজ নির্মাণের সক্ষমতা কাজে লাগানো গেলে 2035 সালের মধ্যেই 200 জাহাজের লক্ষ্য অর্জন করা সম্ভব। প্রয়োজনীয় সহায়তা ও বিনিয়োগ পাওয়া গেলে সেই সংখ্যা আরও বাড়ানো যেতে পারে। তার মতে, বর্তমান কৌশলগত প্রেক্ষাপটে ভারতের এখন স্থায়ীভাবে প্রস্তুত রাখার জন্য অন্তত 2টি অত্যন্ত গতিশীল ও স্বয়ংসম্পূর্ণ নৌবহর প্রয়োজন। সেজন্য যুদ্ধজাহাজের পাশাপাশি জ্বালানি, সরবরাহ, মেরামত ও অন্যান্য সহায়ক জাহাজও প্রয়োজন। নৌবহর সম্প্রসারণের গতি বাড়াতে ব্যাপক তৎপরতার সাথে কাজ করছে ভারত। সম্প্রতি গড়ে প্রায় 6 সপ্তাহ পরপর একটি করে নতুন যুদ্ধজাহাজ বহরে যুক্ত করার চেষ্টা চলছে। গত 1.5 থেকে 2 মাসে দেশীয় প্রযুক্তি ও উপকরণে নির্মিত 5টি যুদ্ধজাহাজ নৌবাহিনীর কাজে যুক্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে অনেক বিশ্লেষকের মতে, নির্দিষ্ট সময়ের মধ্যে 200 যুদ্ধজাহাজের লক্ষ্য অর্জন সহজ হবে না। কেননা বিশেষায়িত ইস্পাত ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের ক্ষেত্রে ভারত এখনও মূলত আমদানির ওপরেই নির্ভরশীল। পাশাপাশি অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থার দুর্বলতা, শিপ ইয়ার্ডের পুরনো অবকাঠামো এবং দ্রুত উৎপাদন বাড়ানোর সক্ষমতা নিয়েও নানা প্রশ্ন রয়েছে। দীর্ঘমেয়াদে 2047 সালের মধ্যে জাহাজ নির্মাণের পাশাপাশি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ উৎপাদনেও পূর্ণ আত্মনির্ভরতা অর্জন করতে চায় ভারত। ফলে 200 যুদ্ধজাহাজের লক্ষ্য শুধু সংখ্যাগত সম্প্রসারণ নয়, বরং এর মাধ্যমে ভারত মহাসাগরে নিজেদের দীর্ঘমেয়াদী নৌশক্তি, প্রতিরোধ ক্ষমতা এবং কৌশলগত স্বাধীনতা বাড়ানোরও চেষ্টা করছে নয়াদিল্লি। ন্যাটো আর ইউরোপীয় ইউনিয়নকে ভাঙতে কঠিন পরিকল্পনা হাতে নিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবছরই লক্ষ্য বাস্তবায়নের কঠিন আলটিমেটাম পেয়েছে রুশ গোয়েন্দা সংস্থা ও সামরিক বাহিনী। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, অগ্রাধিকারের তালিকায় প্রথমেই আছে ইউক্রেনের পাকাপোক্ত দখল, এরপরই আছে ইউরোপের ছোট্ট দেশ মলদোভার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। এমন তথ্যের ভিত্তি কি? এবার মলদোভায় কুনজর কেন ক্রেমলিনের? মীর ফজলের আপডেট, ডেস্ক রিপোর্ট।
ইউক্রেন যুদ্ধের মাঝেই এবার ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের মজবুত দুর্গে ফাটল ধরাতে নতুন কৌশলে আগাচ্ছে রাশিয়া। ইউরোপকে কাবু করতে পুতিনের নতুন হাতিয়ার এখন পূর্ব ইউরোপের ছোট্ট দেশ মলদোভা। চলতি বছরের মধ্যে ন্যাটো ও ইইউকে ভাঙতে গোয়েন্দা সংস্থা ও সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইউক্রেনের পর মলদোভাকে প্রাথমিক লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। 14 আগস্ট দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, পুতিনের প্রধান অগ্রাধিকার হচ্ছে ইউক্রেন দখল করা, আর দ্বিতীয় প্রধান অগ্রাধিকার হচ্ছে মলদোভার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। কর্মকর্তাদের ধারণা, মলদোভার রাজধানী কিশিনাউতে রাজনৈতিক প্রভাব বিস্তার ছাড়াও রাশিয়া থেকে মলদোভা পর্যন্ত একটি স্থল করিডোর তৈরির পরিকল্পনা করছেন পুতিন। মলদোভা ছোট একটি দেশ হলেও রাশিয়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও ইউক্রেনকে অবরুদ্ধ করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ করিডোর। মলদোভা সরাসরি ইউক্রেনের দক্ষিণ পশ্চিম সীমান্তে অবস্থিত। দেশটির পশ্চিমে রয়েছে ন্যাটো ও ইইউ সদস্য রোমানিয়া। ফলে মলদোভা যদি রুশ বলয়ে চলে যায়, তবে ন্যাটো ও ইইউ এর সীমানায় সরাসরি রাজনৈতিক ও সামরিক প্রভাব তৈরি করতে পারবে রাশিয়া। মলদোভার অভ্যন্তরে ট্রান্সনিস্ট্রিয়া নামক একটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল রয়েছে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়, কিন্তু সেখানে প্রায় ১৫০০ রুশ সেনা অবস্থান করছে। এটি রাশিয়ার জন্য প্রস্তুত রাখা একটি প্রক্সি বা কলকাঠি নাড়ার হাতিয়ার। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই আশঙ্কা করা হচ্ছিল যে ট্রান্সনিস্ট্রিয়াকে ব্যবহার করে মলদোভায় একটি দ্বিতীয় ফ্রন্ট খোলা হতে পারে। মলদোভাকে অস্থিতিশীল করতে রাশিয়ার সামরিক অভিযানই একমাত্র পথ নয়। রাজনৈতিক ক্ষেত্র মস্কো চাপ সৃষ্টি করছে। মলদোভা ক্রমেই ইউরোপীয় ইউনিয়নের দিকে ঝুঁকে যাচ্ছে। অন্যদিকে রাশিয়া রাজনৈতিক বিভাজন, অপতথ্য ও অর্থনৈতিক দুর্বলতাকে কাজে লাগিয়ে দেশটির এই ইউরোপমুখী অবস্থানকে দুর্বল করার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও মলদোভার ইইউপন্থী প্রেসিডেন্ট মায়া সান্দুর সরকারের বিরুদ্ধে দেশটির সাধারণ মানুষের ক্ষোভ উস্কে দিতে পারে রাশিয়া। বিশ্লেষকদের মতে, পুতিনের কৌশল হতে পারে মলদোভার বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটিয়ে কৃত্রিম জ্বালানি সংকট ও মুদ্রাস্ফীতি তৈরি করা এবং অর্থনৈতিক স্থবিরতা তৈরি করে জনগণকে বর্তমান পশ্চিমামুখী সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য করা।